বিশিষ্ট শিল্পপতি বেলায়েত খন্দকারের মেয়ে বিয়ের আগের দিন রাতে বাড়ি থেকে পালিয়েছে। কথাটি বাতাসের গতিতে ছড়িয়ে পড়েছে শহরে। বাড়ির সামনে ভিড় করেছে সাংবাদিকের দল। এক পাশে দাঁড়িয়ে আছে পাত্রপক্ষের লোকজন। লজ্জায় মাথা তুলতে পারছে না খন্দকার বংশের কেউই। সাংবাদিকরা বারবার প্রশ্ন করেই যাচ্ছে, মেয়েকে কি মতের বিরুদ্ধে বিয়ে দিচ্ছিলেন খন্দকার সাহেব, নাকি মেয়ে প্রেমিকের সাথে পালিয়েছে? এত মানুষের ভিড় ঠেলে হলুদের সাজে একটি মেয়ে বাড়িতে ঢুকলো, খুব তাড়াহুড়ো করে। সাথে রয়েছে অতি সুদর্শন এক পুরুষ। সাংবাদিকদের মধ্যে কয়েকজন মেয়ে রিপোর্টার ইতিমধ্যে তার দিকে দৃষ্টি নিবদ্ধ করেছে। হাঁ হয়ে দেখে যাচ্ছে যুবকটিকে। যুবকটির সাথে থাকা মেয়েটি এক প্রকার ছুটে যায় বেলেত খন্দকারের কাছে, হাঁপাতে হাঁপাতে বলে, আব্বু, আমি এসেছি, বিশ্বাস করো আমি ইচ্ছে। মেয়েটির মুখ থেকে আর কোনো কথা বের হওয়ার সুযোগ পেল না। কেউ একজন সর্বশক্তি দিয়ে তার গালে কষিয়ে এক চর বসিয়ে দিয়েছে। মেয়েটিকে ছিটকে পড়লো মাটিতে। পুরো দৃশ্য হতভম্ব নেত্রে দেখে যাচ্ছে সবাই। সাংবাদিকদের ক্যামেরায় বন্দী হচ্ছে অকপটে সবকিছু। মেয়েটি আবার উঠে দাঁড়ালো। ঠোঁটের কোণ থেকে রক্ত পড়া শুরু হয়ে গেছে। মেয়েকে দেখে সদর দরজা দিয়ে বেরিয়ে আসলো রুমানা খন্দকার, কিন্তু তার পা স্থির হলো স্বামীর বলা কথায়। তুমি যদি ওই মেয়ের দিকে এক পা বাড়াও তো আমি ভুলে যাব তোমার সাথে আদৌ আমার কোনো সম্পর্ক ছিল রোমা। এবার হু হু করে কেঁদে দিল ফিহা। চোখের পানি গড়িয়ে পড়ছে তার নেতিয়ে পড়া গাল বেয়ে। এক রাতে মেয়েটির এই করুণ অবস্থা দেখে আঁচলে মুখ চেপে কেঁদে উঠল রুমানা। ফিহা উদ্ভ্রান্তের ন্যায় আবারও বলতে শুরু করলো, আব্বু, বিশ্বাস করো আমি কারোর সাথে পালিয়ে যাইনি, আমাকে কিডন্যাপ করা হয়েছিল। ফিহার কথায় তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন বেলায়েত খন্দকার। পাশে দাঁড়িয়ে থাকা লম্বা চওড়া সুদর্শন ছেলেটির দিকেও একবার তাকালো। ছেলেটি কেমন নীরব দর্শকের ন্যায় সবকিছু দেখে যাচ্ছে। তার চোখে মুখে বিরক্ত, রাগ, ভয় কিছুই দেখতে পাচ্ছেন না তিনি। উল্টা এত কিছুর মাঝে একধানে সে তাকিয়ে আছে নিজের হাতে থাকা মোবাইলটির দিকে। বেলায়েত খন্দকার কঠিন কণ্ঠে এক প্রকার ধমকের সুরে বললেন, তোমার কথায় কি প্রমাণ আছে যে তুমি পালিয়ে যাওনি? ফিহা এবার পাশ ফিরে তাকালো যেখানে দাঁড়িয়ে আছে যুবক। ফিহা তার সামনে গিয়ে বলল, আপনি তো আমাকে কথা দিয়েছেন বাসায় নেওয়ার পর বাবাকে সবকিছু খুলে বলবেন। আপনি আসলে ভুলে অন্য কেউ ভেবে আমাকে তুলে নিয়ে গিয়েছিলেন। এখানে আমার কোনো দোষ নেই। আপনি তো আমার হেল্পও করেছেন, নিজের ভুল বুঝতে পেরে আমায় বাসায় পৌঁছে দিয়ে এসেছেন। প্লিজ সব সত্য ঘটনা বাবাকে খুলে বলুন। কি সব বলছো ডার্লিং? কবে এরকম কথা হলো আমাদের মাঝে? প্রত্যয়ের কথায় যেন মাথায় আকাশ ভেঙে পড়ল ফিহার। ছেলেটি রাস্তায় তাকে আশ্বস্ত করেছে সবকিছু খুলে বলবে, তবে এখন মিথ্যা কেন বলছে? আপনি এমন করছেন কেন মিস্টার প্রত্যয়? আপনি তো সবকিছু বললেন, এখানে নিয়ে আসলেন, এখন মিথ্যা কেন বলছেন? প্লিজ এমন করবেন না। আপনার জন্য আমি চাই না আমার বাবার কোনো অসম্মান হোক। দয়া করে সত্যিটা বলুন। তুমি কেন মিথ্যা বলছো ফিহা? আমাদের এতদিনের সম্পর্ক তুমি অস্বীকার করছো? তোমার বাবার ভয়ে তো তুমি পালিয়েছিলে। আর তুমি তো আমায় বলেছো বাসায় গিয়ে বাবাকে তুমি জানাবে তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করতে যাচ্ছ। তুমি তার হাতে কাঠপুতলি নাও। ফিহা এবার জোরে শব্দ করে কেঁদে দিল। সে তার বাবাকে ভীষণ ভালোবাসে। তার বাবা তাকে পছন্দ না করলেও তার প্রতি মানুষটির বিশ্বাস ছিল, যা কিনা এই ছেলেটির জন্য ভেঙে চুরমার হয়ে গেছে। এই মুহূর্তে নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ বলে মনে হচ্ছে তার। কেন তার সাজানো গোছানো জীবনে প্রত্যয় নামক ঝড় আসলো, সবকিছু লন্ডভন্ড করে দিল। ফিহার চোখ গেল দূরে দাঁড়িয়ে থাকা সাদাবের দিকে। মানুষটিকে দেখিয়ে ফিহার চোখ চকচক করে উঠল। এই মানুষটি হয়তো তাকে ফিরিয়ে দিবে না। ফিহা দৌড়ে গেল সাদাবের সামনে। সাদাবের এক হাত ধরে বলল, সাদাব, আপনি আমার কথা বিশ্বাস করুন প্লিজ। আমি এই লোকটার সাথে যাইনি, আমি তাকে এর আগে কখনো দেখিনি পর্যন্ত। বিশ্বাস করুন, আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। উনি মিথ্যা কথা বলছেন। সাদাব তাকালো প্রত্যয়ের দিকে। প্রত্যয়ের মুখে বাঁকা হাসি বিদ্যমান। সে এক হাতে নিজের চুল ঠিক করতে ব্যস্ত। সাদাব রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিল। চোখ বুজে নিয়ে ভিতরে থাকা রাগটা দমানোর চেষ্টা করলো। মনে মনে বলল, তুই কাজটা ঠিক করিসনি প্রত্যয়, এর মূল্য তোকে দিতে হবে। ফিহার কান্নারত মুখের দিকে তাকিয়ে যেই না সাদাব কিছু বলতে যাবে, পেছন থেকে সাদাবের মা এক প্রকার চিৎকার করে উঠলেন। এক প্রকার তেড়ে এসে ফিহার হাত সাদাবের হাত থেকে ছাড়িয়ে নিয়ে তাকে ধাক্কা মেরে দিল। তাল সামলাতে না পেরে যখনই পড়ে যেতে নিবে, পিছন থেকে একজোড়া বলিষ্ঠ হাত তাকে আগলে নিল। ফিহা ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। সাদাবের মায়ের মুখে যেন কথার খই ফুটেছে। তিনি বলেই চলেছেন, বেহায়া মেয়ে মানুষ, এক ছেলের সাথে এক রাত কাটিয়ে এসে আবার আমার ছেলেকে ফসলানো হচ্ছে। আমার ছেলের সাথে ভালোবাসার নাটক করার কী দরকার ছিল? একজনে মন ভরে না নাকি? কজন লাগে তোর? নির্লজ্জ মেয়ে মানুষ, বাপ মা সঠিক শিক্ষা দিতে পারেনি,
প্রেমিক নিয়ে পালিয়ে গিয়ে আবার এখন এই মুখ নিয়ে এখানে যাত্রাপালা করতে এসেছে? ওই মেয়ে, তোর মাঝে কি লজ্জার ছিটে ফোঁটাও নেই নাকি? আমার ছেলের থেকে দূরে থাক। ছেলের পছন্দ বলে বিয়েতে মত দিয়েছিলাম, দেখে তো বোঝাই যায়নি মেয়ের পেটে পেটে এত শয়তানি। ফিহা চোখ খুলে দেখলো নিজের অবস্থান, নিজেকে প্রত্যয়ের বাহুতে আবদ্ধ দেখি গা গুলিয়ে আসলো। শুধু একটা কথাই ধরা দিল মন মস্তিষ্কে, প্রতারক। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো পুরো দমে, কিন্তু ছেলেটি শক্তির কাছে পেরে উঠলো না তার ছোটখাটো দেহটা। বাধ্য হয়ে রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠলো, ছাড়ুন বলছি, ছাড়ুন। আমাকে ধরার সাহস কি করে হয় আপনার? দূরে সরুন। প্রত্যয় হাসলো। কি অমায়িক ভাবে হাসে ছেলেটি। এই হাসিতে ঘায়েল হবে শত শত রমণী, তবে ফিহার কাছে এই হাসিটি বিষাক্ত লাগছে। এর থেকে বিদঘুটি কিছু হয়তো দেখেনি কখনো। সাদাবের মা সাদাবের হাত টেনে বলল, আর এক মুহূর্তও নয় এখানে। তোর জন্য এর থেকে সুন্দর ভালো ভদ্র মেয়ে খুঁজে এনে দিব। তোর ভাগ্য ভালো এরকম একটা মেয়েকে বিয়ে করার থেকে বেঁচে গেলি। সাদাবের চোখ মুখ লাল হয়ে এসেছে। সে কিছু বলতেও পারছে না। মায়ের বাধ্য ছেলে সে। তাকিয়ে আছে অন্যের বাহুবন্ধনে আবদ্ধ দাঁড়িয়ে থাকা মেয়েটিকে। মেয়েটির চোখে মুখে আকুতি, টানা টানা চোখ দুটো যেন বলে যাচ্ছে, প্লিজ আমাকে রেখে যাবেন না সাদাব। বিশ্বাস করুন, আমার ভালোবাসা মিথ্যে নয়। আমাকে একবার বিশ্বাস করুন, দয়া করে আমাকে ভুল বুঝবেন না। নিজেকে এই মুহূর্তে বড় কাপুরুষ মনে হচ্ছে সাদাবের। কেন সে মুখ ফুটে মায়ের বিরোধিতা করতে পারছে না? কেন ভালোবাসার মানুষের পাশে দাঁড়াতে পারছে না? ফিহা অশ্রুসিক্ত নয়নে দেখলো ভালোবাসার মানুষের প্রস্থান। যে মানুষটাকে ঘিরে ছিল তার হাজারো রঙিন স্বপ্ন, যে মানুষটিকে ভালোবেসে সে বুঝেছিল ভালোবাসা কি, প্রেম কি, সে মানুষটিও আজ তাকে ভুল বুঝলো, বাকি সবার মতোই দূরে ঠেলে দিল। এতটা নিষ্ঠুর কেন সবকিছু? কাল সন্ধ্যায় তো সবকিছু ঠিক ছিল। কিছু মুহূর্তে এভাবে সবটা শেষ না হলেও তো পারত। ফিহাকে এবারে টেনে নিয়ে গেল প্রত্যয় নামক মানুষটি। ফিহা রক্ত শূন্য চোখে তাকিয়েছে শুধু। মুখটা ফ্যাকাশে হয়ে গেছে উজ্জ্বল শ্যামলা বর্ণের মেয়েটির। চোখ দুটি ফুলে গেছে। নাকের পাটাতনটি যেন টকটকে টমেটো। ফুফানোর ফলে থেমে থেমে কেঁপে উঠছে লাল হয়ে যাওয়া ওষ্ঠদয়। প্রত্যয় ফিহাকে নিয়ে এসে দাঁড়ালো বেলায়েত খন্দকারের সামনে। বাড়িতে নীরবতা বিরাজমান, কারো মুখে কোনো রাগ নেই। কিছু সময় পর পর শোনা যাচ্ছে সাংবাদিকদের ফিসফিসানি শব্দ। বেলায়েত খন্দকার তাকালেন মেয়ের দিকে, তবুও তার পাষাণ মন গলল না। ধরেই নিলেন মেয়ের চোখ জল শুধু লোক দেখানো। তিনি তাচ্ছিল্যের সুরে বললেন, আর কি করার বাকি আছে? তোমাদের যা তামাশা দেখানো তা তো দেখিয়ে ফেলেছ ইতিমধ্যে। আর কত লোক হাসাবে তোমরা? এবার বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। এই মুখ নিয়ে আর আমার কাছে ফিরবে না তুমি। মনে রেখো, আজ থেকে আমার এক মেয়ে, আর কেউ নেই। যে ছিল সে কাল রাতেই মারা গেছে। প্রত্যয় মুখে শুকনো হাসি দেখা গেল। সে এক হাতে শক্ত করে চেপে ধরেছে ফিহার হাত, অন্য হাত প্যান্টের পকেটে গুজিয়ে দিয়ে বলল, আহ শ্বশুর মশাই, এই মুখ দেখার কি দরকার? দরকার পড়লে প্লাস্টিক সার্জারি করে আপনার মেয়েকে আবার নতুন মুখ সমেত নিয়ে আসবো। আপনার মেয়ের একমাত্র জামাই বলে কথা, তার জন্য আমি সব কিছুই করতে পারি। আপনি কোনো চিন্তাই করবেন না, তাকে আমি সুখে শান্তিতে রাখবো। একটা মাত্র বউ আমার, আপনি শুধু দোয়া করবেন শ্বশুর মশাই। বলেই এক লাফে পা ছুঁয়ে আবার উঠে গেল। মাথায় হাত বুলিয়ে চোখ মুখ শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল, শুধু আপনি আমার কলিজার বাবা বলে ছেড়ে দিচ্ছি, না হয় যে হাত দিয়ে তাকে আঘাত করেছেন সে হাত আমি ভেঙে গুড়িয়ে দিতাম। ফিহা ভীষণ ক্ষিপ্ত হলো। কে এই ছেলে? কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে? কখন থেকে বউ বউ করে যাচ্ছে? কে তার বউ? কবের বউ? কিসের বউ? বিয়ে হলো কোন সময়? তার বাবা তাকে মারুক কাটুক যাই করুক, সে তাকে ছেড়ে কোথাও যাবে না। বুঝালে একদিন ঠিক বুঝবে। এই আপনার সাহস হয় কি করে আমার আব্বুর সাথে এইভাবে কথা বলার? কি সব বলে যাচ্ছেন কখন থেকে? আপনি এখান থেকে চলে যান বলছি। আমার আব্বু আমাকে মেরে ফেললেও আমি তার কাছেই থাকবো। বেলায়েত খন্দকার এবার চিৎকার করে বললেন, তোমরা কি এখান থেকে যাবে, নাকি আমি দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? ফিহা করুণ কণ্ঠে ডাকলো, আব্বু। কে তোমার আব্বু? তোমার আব্বু মারা গেছে, এখান থেকে চলে যাও। বলেই বাড়ির ভিতর চলে গেলেন তিনি। ফিহা সেদিকে তাকিয়ে রইল অপলক। রুমানার চক্ষু শীতল, চেয়েও তিনি মেয়েকে আগলে রাখতে পারলেন না, চলে গেলেন দৃষ্টিগোচরে। ফিহা তাকিয়ে দেখলো বাবা মায়ের প্রস্থান। হাতে টান অনুভব করলো সে। প্রত্যয় নামক ব্যক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে নিজের সাথে। ফিহা হাত ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে, মুখে বলছে, ছাড়ুন আমায়। কোথায় নিয়ে যাচ্ছেন? আমি যাব না আপনার সাথে। কিন্তু কোনো লাভ হলো না। প্রত্যয় তাকে টেনে নিয়ে যাচ্ছে গরুর মতো।
প্রত্যয় গাড়ির দরজা খুলে ভিতরে এক প্রকার ছুঁড়ে মারলো ফিহাকে। হাতের ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠলো মেয়েটি। প্রত্যয় গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। তার চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। গাড়ি চালাচ্ছে ফুল স্পিডে। ফিহা চোখ বন্ধ করে ফুফিয়ে কেঁদে চলেছে। প্রত্যয় ধমকে বলল, একদম ফ্যাস ফ্যাস করবে না, কানের নিচে এক ধাক্কাতে গাড়ি থেকে ফেলে দিব বলে দিলাম। কেঁপে উঠল ফিহা, তবে কান্না বন্ধ করলো না। তা দেখে আরেক দফা ধমক দিল প্রত্যয়। ফিহা এবার মুখ চেপে ধরেছে নিজের, যাতে শব্দ না হয়। অন্য পাশে মুখ ফিরে ভেবে চলেছে রাতের কথা। গায়ে হলুদের অনুষ্ঠান শেষে রুমে গিয়ে ফ্রেশ হওয়ার পর তার এক কাজিন এসে বলল নিচে সাদাব এসেছে তাকে দেখতে। সে না গেলে নাকি সাদাব উপরে উঠে আসবে। ফিহা সাত পাঁচ না ভেবে একচোটে গিয়েছিল প্রিয় মানুষটির কাছে। ফিহা সেই ভার্সিটির লাইফের প্রথম থেকে পছন্দ করত সাদাবকে। ছেলেটি ছিল ভার্সিটির সিনিয়র। তারা ভর্তি হওয়ার সময় গ্রাজুয়েট কমপ্লিট করে ফেলেছে। লম্বা চওড়া ফর্সা এক যুবক, যে কোনো নারীর মনে সহজে ধরা দেওয়ার মতো। ফিহা শুধু তার রূপের প্রেমে পড়েনি, ছেলেটির ব্যক্তিত্বও ছিল নজরকাড়া। ভার্সিটির ছাত্রদলীয় সবকিছুতে থাকতো সে। কারো কোনো অসুবিধা হলে সলভ করে দিত হাতের তরিতে। সেই মানুষটির সাথে নিজে বিয়ে ঠিক হবে বিষয়টি সে কল্পনাও করতে পারেনি। ছেলে নিজে থেকে প্রস্তাব পাঠিয়েছে বাড়িতে। এত সহজে ভালোবাসার মানুষটিকে পেয়ে যাবে ভেবেই খুশিতে আত্মহারা হয়ে পড়েছিল তার অবচেতন মন। সেদিন সাদাবের সাথে দেখা করতে বাড়ির বাইরে গিয়েছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে নিজেকে আবিষ্কার করেছিল কারো রুমে তাকে বিছানায় রাখা হয়েছে। তবে বেঁধে রাখেনি, রুমও লক করা ছিল না। খুবই পরিপাটি একটা গুছানো ঘর। সেখানেই তার দেখা হয় প্রত্যয়ের সাথে। প্রত্যয় তার সাথে খারাপ কিছু করেনি। ফিহার কান্না করা দেখে সে বলেছিল সকালেই তাকে বাড়ি পৌঁছে দিবে আর নিজের ভুল স্বীকার করে নেবে। কিন্তু কিছুই ঘটল না। যে মানুষটির ব্যক্তিত্বের প্রেমে পড়েছিল সেই মানুষটিও তাকে একা করে চলে গেছে। নিজের বাবা মাও তাকে বিশ্বাস করেনি। তার পরবর্তী জীবনে কি হবে তাও সে জানে না। এরকম মূল্যহীন জীবনের দায় সে বয়ে বেড়াতে পারবে না। মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিল ফিহা। একবার তাকালো ড্রাইভিং সিটে বসে থাকা মানুষের দিকে, পরে চোখ বুজে প্রস্তুতি নিল গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার। যেই স্পিডে গাড়ি চলছে আর মেইন রোডে একবার নিচে পড়লে সব শেষ। যে ভাবনা সে কাজ। ফিহা জোরে প্রেস করলো দরজার লকের উপর, ঝাঁপ দিল বাহিরে। এত মরার শখ তোর? তোকে তো আমি নিজের হাতে খুন করব। তুই যা করেছিস তারপর এখনো তোকে বাঁচিয়ে রেখেছি, এটাই তো অনেক। ফাহমিদ আল প্রত্যয়ের একটা নখ ছোঁয়ার সাহস কেউ করে না, তুই তার একমাত্র পস। কথা সম্পূর্ণ না করে গাড়ির স্টিয়ারিং এ জোরে এক ঘুষি বসিয়ে দিল প্রত্যয়। ফর্সা চেহারায় যেন রক্তের ছোপ ছোপ দাগ পড়ে গেছে। রাগের ফলে পুরো মুখ এতটাই লাল বর্ণ ধারণ করেছে তা দেখে রীতিমতো কাঁপছে ফিহা। ফিহা যখনই গাড়ির দরজা খুলে ঝাঁপ দিতে যাবে ঠিক সেই মুহূর্তে প্রত্যয় গাড়ির দরজা অপর পাশ থেকে লক করে জোরে ব্রেক কষে। ভরা রাস্তায় আচমকা ব্রেক করায় ট্রাফিক পুলিশের কবলেও পড়তে হয়। প্রত্যয় সবকিছু সামলে একপাশে নির্জন জায়গা দেখে গাড়ি পার্ক করে। ফিহা মাথা নিচু করে বসে আছে। তাকানোর মতো সাহস হচ্ছে না। প্রত্যয় নিজের চুল টেনে ধরেছে রাগ নিয়ন্ত্রণ করার জন্য। কিছু সময় পর গাড়ি স্টার্ট দেয় প্রত্যয়। ফিহার আর কিছু করার সাহস হয় না। এখন মনে হচ্ছে সে যদি মরেও যায় কবর থেকে উঠিয়ে সমস্ত শক্তি দিয়ে গালে চড় বসাবে এই প্রত্যয় নামক মানুষটা। ফিহার বুঝে আসছে না কেন এই ছেলে তার সাথে এমন করছে। তার সাথে তো এই লোকের কোনোদিন দেখাও হয়নি। কোন সময় শত্রুতা ফলাচ্ছে এখন। ফিহা চোখ বন্ধ করে সিটে মাথা এলিয়ে দিল। কিছুক্ষণ পরে গাড়ি থামলো। প্রত্যয় নেমে ফিহার পাশের দরজাটা খুলে দিল। ফিহা নেমে গেল। প্রত্যয় ফিহার এক হাত চেপে ধরে সাথে এক প্রকার টেনে নিয়ে যাচ্ছে। এখানে সে রাতে ছিল। আবছা হলো বাড়িটা দেখে চিনতে পারছে। লিফটে উঠলো না প্রত্যয়, সিঁড়ি বেয়ে উঠছে। যেন সব রাগ পা দিয়ে সিঁড়ির উপর যাচ্ছে ছেলেটি। ফিহার মনে হলো তার হাত ব্যথায় এবার খসে পড়ে যাবে। হাত দিয়ে ঠোঁট চেপে ধরেছে। যতই হোক তার মনে হলো সে এখন আর্তনাদ করলো পাশের মানুষটি রেগে যাবে। ফ্ল্যাটের দরজাটা খুললো সশব্দে। ফিহাকে সোফার কাছে নিয়ে ছুঁড়ে মারল প্রত্যয়। নিজে চলে গেল রুমের ভিতরে। কিছু সময় পর হাতে শপিং ব্যাগ নিয়ে হাজির হয়। ব্যাগগুলো ফিহার দিকে এগিয়ে দিয়ে ভরাট পুরুষালী কণ্ঠে বলে, যাও গিয়ে রেডি হয়ে আসো। ফিহা তাকালো ব্যাগের দিক। ব্যাগের ভিতর বেনারসি শাড়ি আর প্রয়োজনীয় সবকিছু আছে। চোখ বড় বড় করে তাকালো ফিহা। ও বউ কেন সাজবে? নিজের উৎকণ্ঠা চেপে রাখতে না পেরে ফিহা চেঁচিয়ে বলে উঠল, আমি বউ কেন সাজবো? কি মতলব আপনার? প্রত্যয় শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো ওর উপর। এতে যেন মেয়েটি ভয়ে কুঁকড়ে গেল। তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তুমি কি আমার সাথে লিভ ইনে থাকতে চাচ্ছ ফিহা? আমার কিন্তু কোনো সমস্যা নেই। প্রত্যয় কথাটি বলে বাঁকা হাসলো। ফিহা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলেটির কি মাথায় কোনো সমস্যা আছে নাকি? অসভ্যের মতো কি সব বলে যাচ্ছে। আমি আপনার মতো লোকের সাথে কোনোভাবেই থাকতে চাই না। আমাকে যেতে দিন, বাসায় যাব আমি। ফেরত পাঠানোর জন্য নিয়ে আসিনি তোমায়। বেশি কথা না বলে রেডি হয়ে এসো।
আমাকে রাগিয়ে দিবে না, এর পরিণাম ভালো হবে না বলে দিচ্ছি। যদি সোজা কথায় রাজি না হও তো এমন কিছু করবো যাতে তুমি বিয়ে করতে বাধ্য হও। আমি মরে গেলেও আপনাকে বিয়ে করব না। আমি সাদাফকে ভালোবাসি, অন্য কাউকে বিয়ে করতে পারবো না আমি। প্রত্যয় একটানে ফিহাকে নিজের কাছে নিয়ে আসে, নিজের ওষ্ঠদর দিয়ে চেপে ধরে ফিহার ফিনফিনে পাতলা ঠোঁট। ফিহা হতভম্ব হয়ে যায়। কি হয়েছে বুঝতে ওর কিছু সময় ব্যয় করতে হয়। নিজেকে ছাড়ানোর জন্য ফিহা নিজের হাত পা ছুটাতে থাকে, এলোপাথারি কিলখুশি মারতে থাকে প্রত্যয়ের বুকে। তবুও মানুষটিকে এক চুল পরিমাণও সরাতে পারেনি সে। বেশ সময় পর প্রত্যয় এক প্রকার ছুঁড়ে ধরে ফেলে দেয় ফিহাকে। ফিহার চোখ থেকে অনবরত পানি পড়ছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই প্রত্যয়ের। প্রত্যয় কিছু সময় পর শক্ত কণ্ঠে বলে, আর কোনোদিন যদি আমার সামনে অন্য কাউকে ভালোবাসার কথা মুখেও আনার চেষ্টা করিস তো এখানেই মেরে পুঁতে দিব। ফিহা কান্না ভেজা কণ্ঠে ফুফিয়ে বলে, আপনি একটা নিকৃষ্ট লোক, আপনার মুখও দেখতে চাই না আমি। শুধু মুখ কেন বেবি, তোমাকে তো আরো অনেক কিছুই দেখতে হবে। বলেই চোখ টিপ মারে। ফিহা কান্না করতে করতে হিচকি তুলে ফেলেছে। প্রত্যয়ের কপালে শুকনো ভাঁজ পড়ে। বিয়ে করে বাসর করতে চাও নাকি বিয়ের আগে? একটা চুমুতে মনে হয় কোনো কাজ হয়নি। বিয়ে করা পর্যন্ত ওয়েট করতে পারছো না বুঝি ফিহু বেবি? আগে আগে সব করার ইচ্ছে থাকলে মুখ ফুটেও তো বলতে পারো। এভাবে কান্না করে আদায় করার কি আছে? আমি বিয়ে করব না, প্লিজ আমাকে যেতে দিন। প্রত্যয় মুখ দিয়ে চমলক শব্দ করে। ফিহার দিকে তাকিয়ে বলে, ফিহা দেখো, আমাকে রাগাবে না। যদি 5 মিনিটের মধ্যে রেডি না হও তো নিজ হাতে পরিয়ে দিব। এটা যে আমি করতে পারবো আশা করি এটা এতক্ষণে বুঝে গেছো। এখন সিদ্ধান্ত নাও, নিজে পড়বে নাকি আমার হাতে? ফিহা রেগে বলে ওঠে, বললাম না পারবো না। কোনো বিয়ে টিয়ে করবো না আমি। তোর মতো খারাপ লোকের কোনো কথাই শুনবো না আমি। ফিহা, প্রত্যয়ের এত জোরে ডাক দেওয়াটা যেন অন্তরাত্মা কাঁপিয়ে দিয়েছে ফিহার। তবুও সে নড়ল না। কান্না করতে করতে উজ্জ্বল শ্যামলা ত্বকের উপর পানির ছাপ পড়ে গেছে। চোখ দুটো ফুলে গেছে, পাতলা ঠোঁটগুলো সমান তালে কাঁপছে। নাক ডগা রক্ত জবানে বর্ণ ধারণ করেছে। প্রত্যয় হাত মুষ্টিবদ্ধ করলো, নিজেকে যথাসম্ভব শান্ত করে নরম কণ্ঠে বলল, ফিহা, সাদাব যদি তোমায় সত্যি সত্যি ভালোবাসতো তো আমি কখনো এমন কাজ করতাম না। যদি সে তোমায় ভালোবাসতো তাহলে আজ তোমাকে ওভাবে রেখে চলে যেত না। তোমার সিদ্ধান্ত শোনার আশায় আমি বসে থাকবো না। মাত্র 20 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে তৈরি হয়ে আসবে। না হয় সত্যি খারাপ কিছু ঘটে যাবে আজকে। সবকিছু বাদ দিয়ে নিজের কথা ভাবো। ফিহা ধীর পায়ে হেঁটে যায় রুমের দিকে। তার পা টলছে, তার চিন্তা করার শক্তি লোপ পেয়েছে। ফিহা সত্যি সাদাবকে ভালোবাসে। মানুষের এভাবে প্রত্যাখ্যান সে মেনে নিতে পারেনি। মনের কোনো কোথাও একটা খচখচ করছিল। প্রত্যয়বেলা কথাটা যেন খুব গভীরভাবে কানে এসে বাড়ি খেলো। যদি তুমি ভালোবাসতো তো ছেড়ে চলে যেত না। তবে কি সবকিছুই মিথ্যা ছিল? সাদাব তাকে ভালোবাসে না? তার অনুভূতিগুলো যে এই একটা মানুষের নামে উৎসর্গ করেছিল, সে মানুষটা তাকে অবিশ্বাস করলো। জনসম্মুখে একবার হাত ধরার সাহস করলো না। এতটা ঠুনকো ছিল ওর বিশ্বাস। ভালোবাসা তো টিকে থাকে বিশ্বাসে। তবে কি ভালোবাসাটাই ছিল না কোনোদিন? ফিহা চিন্তায় ডুব দিয়ে এলোমেলো হাতে শাড়ি পরেছে। কোনো রকম পেঁচিয়ে বেরিয়ে আসে রুম থেকে। কাঁধ থেকে একটু লম্বা চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, চোখে মুখে বিষণ্ণতার ছাপ। প্রত্যয় দেখলো বিরহে ভেঙে পড়া এক নারীকে। বিধ্বস্ত মুখশ্রীর এ নারীর পুরোটা জুড়ে আছে এক অদ্ভুত মায়া। প্রত্যয় চোখ সরিয়ে নেয় সহসা। চায় না জড়াতে এমন কিছুতে যা তার নয়। তার হয়েছে অন্য কারোর, এ যে ভীষণ রকম যন্ত্রণা। ফিহা চুপচাপ এসে দাঁড়ালো প্রত্যয়ের সামনে। প্রত্যয় আবারও আপাতমস্তক দেখলো মেয়েটিকে। বুক ভরে এক দীর্ঘশ্বাস ছাড়লো সে। ফিহাকে সাথে করে নিয়ে বের হলো আবার। গাড়ি চলছে তার আপন গতিতে। ফিহার সিল্কি চুলগুলো উড়ে যাচ্ছে তাল মিলিয়ে। মুখে নেই কোনো প্রসাধনীর ছোঁয়া। সদ্য ফোটা একটি শিশির ভেজা পদ্মের মতো লাগছে মেয়েটিকে। কারো অবাধ্য চক্ষু বারবার অমান্য করছে সব বাধা বিপত্তি। মেরুন রঙের শাড়িতে মেয়েটির সৌন্দর্য কেন তো বৃদ্ধি পেল? আগে জানলে এই রঙের শাড়ি কিনতো না প্রত্যয়। যেদিনে পদ্ম নিজে এসে ধরা দিত তার প্রেম নদীতে, সেদিন না হয় এরকম করে সাজিয়ে বসিয়ে রাখতো সামনে, দেখতো চোখ ভরা মুগ্ধতা নিয়ে। আজ সে অন্য করার জন্য আকাশ সমান স্বপ্ন বুনেছে, মন প্রাণ ওই ব্যক্তিটাকে দিয়ে। অনিচ্ছায় অবহেলায় একরাশ ঘৃণা নিয়ে তাকে গ্রহণ করেছে। ভালোবাসার মানুষের মুখ ফিরিয়ে নেওয়াটা হয়তো সহ্য করা সবার সাধ্যের বাইরে। কাউকে পাওয়া না পাওয়ার সমীকরণে পেয়ে কেউ ছুঁয়ে দেওয়ার অধিকার না পাওয়া, ভালোবাসার অধিকার নিয়ে সামনে দাঁড়াতে না পারার মতো অসহনীয় অনুভূতি আর কি 10টা আছে? গাড়ি এসে থামলো কাজী অফিস নামক সাইনবোর্ড টানানো একটা গেটের সামনে। ফিহা অনুভূতিহীন যন্ত্রণায় হেঁটে যাচ্ছে। কেন যাচ্ছে সে জানে না। নিজেকে এক বদ্ধ উন্মাদ মনে হচ্ছে। কেন সে প্রত্যয়ের কথা শুনছে জানে না। বারবার একটা কথাই ভিতর থেকে বেরিয়ে আসছে, এটাই তো নিয়তি।
একবার বিশ্বাস করে দেখ, ঠকবি না। ভাগ্যটা তার বরাবরই বিপরীত প্রতিক্রিয়া দেখিয়েছে। তারপরও আজ সে ভাগ্য পরীক্ষা করতে জীবনের সবচেয়ে বড় একটা ধাপে পা দিতে এসেছে। কাজী অফিসের ভিতরে ঢুকলো দুজন। ফিহা তখন মৃদু কাপা কণ্ঠে বলল, বাবা মায়ের অনুমতি ছাড়া বিয়ে করাটা কতটা যুক্তিযুক্ত প্রত্যয়? এই বিয়েটা হয়তো আপাত দৃষ্টিতে ঠিক হবে, কিন্তু কি হবে এর ভবিষ্যৎ? প্রত্যয় চুপ রইল কিছুক্ষণ। গম্ভীর কণ্ঠে কাউকে ডাকলো সে। ভিতরে আসুন। তখন ভিতরে আসলো এক মধ্যবয়স্ক মহিলা। ফিহা তাকালো সেদিকে। নিজের মাকে এখানে দেখে অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে সে। কাপা কাপা কণ্ঠে ডাকলো এবার। মা। ফিহার দিকে ফিরেও তাকালেন না তিনি। চুপচাপ পাশের চেয়ারটা বসে পড়ল। প্রত্যয়ের হয়ে সাক্ষী হিসেবে এসেছে তার ফ্রেন্ড। প্রত্যয়ের বাবা মা এখানে নেই। ফিহা শুধু অপলক তাকিয়ে আছে তার মায়ের দিকে। কাজী সাহেব সব কাজ শেষ করে সাইন করার জন্য রেজিস্ট্রি পেপার এগিয়ে দিল ফিহার দিকে। ফিহার হাত কাঁপছে অনবরত, কোনোভাবেই ধাতস্থ করতে পারছে না। পরপর গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা অশ্রু। ফিহার মা শান্ত কণ্ঠে বললেন, সাইন কর ফিহা। ফিহা তাকালো তার মায়ের দিকে। পৃথিবীতে এই একটা মানুষই তাকে সবচেয়ে বেশি ভালোবাসে, ভরসা করে। মা ছাড়া ফিহার দুনিয়া যেন শূন্য। মা ছাড়া বাড়ির বাকি সদস্য কখনো তাকে ভালোভাবে গ্রহণ করেনি। নিজের বাবাও কোনোদিন স্নেহের হাত বাড়িয়ে বলেনি, মা এত চিন্তা কিসের, তোর বাবা আছে তো। ভালোবাসা নামক জিনিসটা খুবই কম আছে ওর জীবনে। ফিহার দৃষ্টি অনুসরণ করলেন রুমানা। চোখ দিয়ে আশ্বস্ত করলেন মেয়েকে। ইশারা করলেন সাইন করার জন্য। ফিহা মন্ত্রমুগ্ধের ন্যায় কলম চালালো কাজটায়। প্রত্যয় সাইন করে দিল ফটাফট। বিবাহ সম্পূর্ণ হলো 3 কবুল বলার মাধ্যমে। ফিহা তার মাকে জড়িয়ে ধরে বসে আছে শক্ত করে। মনে হচ্ছে ছেড়ে দিলে বুঝি তার মা হারিয়ে যাবে অনেক দূরে। প্রত্যয় নিজের বন্ধুর সাথে একটু বাহিরে যায়। রুমের বাহিরে বেঞ্চে বসে আছে ফিহা আর রুমানা। রুমানা ফিহার মাথায় হাত রেখে বললেন, জানি তোর মনে অনেক প্রশ্ন জমেছে, কেন এত কিছু হলো, তোর সাথে কেন হলো, আমি এখানে কেন আসলাম, প্রত্যয় কেনই বা তোর সাথে এমন করেছে। সবকিছুর উত্তর সময় হলে পেয়ে যাবে। মা হিসেবে তোর খারাপ চাই না আমি। মনে রাখবি, পৃথিবীতে তুই আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফিহা, পরে বাকিরা। আমি শুধু তোর জন্যই বেঁচে আছি। আমার মেয়ে যেন পৃথিবীর সর্বোচ্চ সুখ পায়, সেজন্যই আজ আমি এখানে এসেছি। তুই অনেক ভালো থাকবি মা। প্রত্যয় অনেক ভালো ছেলে। আমি জানি তোর মনে কি চলছে। ভালোবাসাটা অন্যায় না মা। ভুল মানুষকে ভালোবাসাটা নিজের জন্য ক্ষতিকর। প্রত্যয়কে আমি বলছি বলে তোকে মেনে নিতে হবে না। তুই নিজে ওর সাথে থেকে নিজে থেকে উপলব্ধি কর মানুষটা কেমন। বাহিরের দিক দিয়ে বিচার না করে ওর মনটাকে চিনতে শিখ। ওকে বোঝার চেষ্টা কর। এইটুকুই বলবো। বলবো না সবকিছু ইচ্ছের বিরুদ্ধে মেনে নে। তবে আমার বিশ্বাস তোরা দুজন দুজনের জন্য পারফেক্ট। ভালোবাসা দ্বিতীয়বারও আসে যদি পাশের মানুষটি মন মতো হয়। আমি খুশি হব যদি তুই নিজের জীবনকে আরো একটা সুযোগ দেস তো। সাদাবকে কেন তোর অযোগ্য বলছি সে প্রশ্নের উত্তর সময় হলে পেয়ে যাবি। আমি এখন চলে যাব। তুই এখন থেকে প্রত্যেক দায়িত্ব ওর অর্ধাঙ্গিনী, কথাটা মনে রাখবি। নিজের ভালো নিজেকে দেখতে হবে। এখন অনেক দিক দিয়ে তোর নিজেকে স্বার্থপর মনে হতে পারে, তবে মনে রাখবি কিছু কিছু ক্ষেত্রে নিজের জন্য হলেও স্বার্থপর হতে হয়। সময় কঠিন একটা সত্য যা মানুষের জীবনের মোড় অনেক দিকেই ঘুরিয়ে দিতে পারে। মনে রাখবি তোর মা সবসময় তোর পাশে ছিল, থাকবে। আমি আমার ফিহাকে বিশ্বাস করি, সে আমার বেস্ট বাচ্চা। ফিহা শক্ত হাতে নিজের মাকে জড়িয়ে ধরল। রুমানা ভেজা চোখে মেয়ের মুখে হাত বুলিয়ে উঠে দাঁড়ালেন। তাকে যে যেতেই হবে। পিছুটান জিনিসটা বড্ড অবাধ্য। প্রত্যয় ফ্রেন্ড চলে গেছে। প্রত্যয় নিজেই মিষ্টি নিয়ে ফিরেছে। রুমানা তার জন্য অপেক্ষা করছিল। ফিহা কিছুটা দূরে বসে আছে। বাবা প্রত্যয় কিছু কথা ছিল। প্রত্যয় বিনয়ের সাথে বলল, হ্যাঁ আন্টি বলুন। তুমি তো সবই জানো বাবা। ফিহা অনেকটা জেদি আর ছেলে মানুষ। আমি জানি তুমি তাকে ভালো রাখবে। ওকে তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি বাবা। আমার মেয়েটাকে আগলে রেখো। জীবনে কারো ভালোবাসা পায়নি। যখন ভালোবাসার মতো বুঝ হলো, সেখানেও সে ভুল করেছে। ওর বাবার কারণেই ওর শত্রুর অভাব নেই। আমার মেয়েটার আজ থেকে কেউ নেই তুমি ছাড়া। আমি থেকেও নেই। ওকে দেখে রেখো বাবা, যেন সে সবকিছু ভুলে আবার নতুন করে হাসতে পারে। জীবনের সব দুঃখ ভুলে যেতে পারে। তোমার মাঝেই নিজের সর্বোচ্চ সুখ খুঁজে পায়। এটা এক মায়ের অনুরোধ বাবা। আমার মেয়েটাকে ভালো রেখো। কথা দিলাম। রোমানা প্রত্যয়ের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসলেন। ফাহমিদ আল প্রত্যয় কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। ধীর পায়ে প্রস্থান করলেন তিনি। ফিহা দূর হতে দেখলো মায়ের চলে যাও। প্রত্যয় কাজী সাহেবের সাথে কথা বলা শেষ করে বের হলেন। মিসেস প্রত্যয় সন্ধ্যা হয়ে এসেছে। আপনি কি এখানেই থাকার প্ল্যান করেছেন নাকি রাতে? প্রত্যয়ের কথায় ফিহা বিরক্তি নিয়ে তাকালো। সে কি এখানে সুখে বসে আছে নাকি? আজব লোক, কোনো কথা ভালোভাবে বলতে পারে না নাকি? ফিহা উঠে গটগট করতে করতে সামনে চলে গেল। প্রত্যয় ঠোঁট কামড়ে হাসলো।
গাড়িতে উঠে বসে পড়ল ফিহা। এই অসহ্যকর ছেলেটার সাথে একই বাসায় থাকতে হবে ভেবে সে হতাশ হলো। মা যে কোন বুঝে এটাকে ভালো বললো কে জানে। প্রত্যয় গাড়িতে উঠে ফিহার উপর ঝুঁকে গেল। ফিহার চোখ গরম করে তাকায়। প্রত্যয় ফিহার কানের কাছে ফিসফিস করে বলে, তোমার এই রেগে টমেটো হয়ে যাওয়া রূপটা আমার বেশি পছন্দ। মন তো চাই। প্রত্যয় সিট বেল্ট লাগিয়ে দিয়ে আবার নিজের জায়গায় বসে যায়। ফিহার দিকে না তাকিয়ে বলে, শুধু বেড লাগাতেই গিয়েছিলাম। তুমি যে এত দুষ্টু তা তো তোমাকে দেখে বোঝাই যায় না ফিহু সোনা। তুমি কি ভেবেছিলে? যা ভেবেছো তা কি করবো নাকি জান? ফিহা বোকার মতো চেয়ে আছে প্রত্যয়ের দিকে। প্রত্যয় চোখ টিপে আবার ড্রাইভিং এ মন দেয়। আজ সন্ধ্যাটা ভীষণ চমকপ্রদ। আকাশের বুকে ছড়িয়ে গেছে হলুদ কমলার মিশ্রণে অদ্ভুত এক রং। ফিহা গাড়ির জানালার মাথা ঠেকে তাকিয়ে আছে সেদিকে। নতুন গন্তব্যে তার জন্য কি অপেক্ষা করছে তা সে জানে না, তবুও নতুন সূর্যের আগমনের প্রত্যাশা করছে। বাড়ি পৌঁছে প্রত্যয় ফিহার দিকে তাকিয়ে বলল, আলমারির ওই পাশটায় তোমার কাপড় রাখা আছে, যাও ফ্রেশ হয়ে আসো। ফিহা চলে গেল সেদিকে। প্রত্যয় মোবাইল হাতে নিয়ে খাবার অর্ডার করলো। কাজের মহিলাটা কয়েকদিন ছুটি নিয়েছে। তপ্ত এক দীর্ঘশ্বাস ছেড়ে পাশের রুমে ফ্রেশ হতে চলে গেল। ভালোবাসার মানুষকে অতি কাছে পেয়েও যখন অনুভূতি প্রকাশ করা যায় না, মন ভরে তার সাথে কথা বলা যায় না, মুগ্ধতা নিয়ে তাকানোর অধিকার থাকে না, তার মতো নিদারুণ যন্ত্রণা আর কি হতে পারে। ফিহা হলদে রঙের একটা থ্রি পিস পরে বসে আছে। পিঠে ছড়িয়ে আছে তার অর্ধভেজা ছোট ছোট চুল। তার মতো শ্যামলা গড়নের মেয়েকে কেন এত কাঠখড় পুড়িয়ে বিয়ে করলো প্রত্যয় নামক মানুষটা? কি এত প্রয়োজন পড়লো তার? পুরুষ প্রেমে পড়ে নারীর দীঘল কালো চুলে, মায়া ভরা চোখ, ফর্সা গড়নে তার গুণে। তার মাঝে তো প্রেমে পড়ার মতো আহামরি কিছু নেই, না আছে কাঙ্ক্ষিত কোনো রূপ লাবণ্য। তবে কেন এত জলখোলা করা হলো, এত নাটকীয়তা করা হলো? বিয়েতে নিজের মায়ের সম্মতি তাকে ভীষণ ভাবাচ্ছে। যখন জেনেছে মা তাকে বিশ্বাস করে নিজেকে অনেকটাই হালকা মনে হয়েছিল। পৃথিবীতে এই একটা মানুষই তার অধিক আপন। ছোট থেকে বুঝতে শিখেছে তার এত বড় পরিবারে তার অবস্থান খুবই ঠুনকো। বাবা নামক মানুষটা কখনো স্নেহের হাত বাড়িয়ে দেয়নি। ছোট ভাই বোন দুটিও কখনো তাকে আপন ভাবেনি। দাদি ফুফু সব মানুষের মাঝে সে ছিল অবহেলার পাত্র। সে তো এই পরিবারেরই, তাহলে কেন এতটা দূরে দূরে ঠেলে দিত সবাই? সেই ছোট থেকে ফিহার মনে আক্ষেপ, অভিমান নিয়ে ভরপুর থেকেছে। সবার মাঝে থেকেও নিশ্চুপ একা একা নিজের একটি জগৎ গড়ে তুলেছে। তার জীবনে ভালোবাসার বড্ড বেশি অভাব। সেই ছোট থেকে একটা প্রশ্ন মনে গেঁথে গেছে, আমাকে কেন কেউ ভালোবাসে না? ভালোবাসা বুঝি অনেক দামি, যা তার পাওয়ার ধরা ছোঁয়ার বাহিরে। যখন ভার্সিটিতে সাদাবকে দেখতো, সেই ছোট মনটায় এই দ্বিতীয় ব্যক্তিকে নিয়ে স্বপ্ন সাজিয়েছিল। ভালোবাসা কি না জানে না, তবে মনে হতো এই মানুষটাকে দেখলে তার কিছুটা স্বস্তি হয়, হৃদয়ের হাহাকার কিছুটা কম। কিন্তু দিন শেষে তার ভালোবাসার পাত্র শূন্য সেই মানুষটাও তাকে ভালোবাসার ইঙ্গিত দিয়ে হাত ছেড়ে দিয়েছে। কেন কেউ একবারও তার হাত শক্ত করে ধরতে চায় না? সে কি এতটাই অযোগ্য? বারান্দার গ্রিল পেরিয়ে রাতের অন্ধকার আকাশকে সে তার সব অভিযোগ তুলে দিচ্ছে। পৃথিবীর বুকে কেউ নেই তার এই দুঃখের ভাগ নিতে। তাকে আশার হাত বাড়িয়ে দিয়ে বলার মতো কেউ নেই, এই তো আমি আছি তোমার পাশে, শুধুমাত্র তোমার হয়ে। গাল বেয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো ফিহার। চোখ বন্ধ করে মাথা ঠেকিয়ে দিল লোহার শক্তপোক্ত আবরণে। নিজের চিন্তায় বিভোর ফিহা দেখলো না, বুঝলো না তার পিছনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে, যে মানুষটির চোখে রয়েছে এক পরশ ভালোবাসা, মুগ্ধতা। প্রত্যয় খুব নরম সুরে ডাকলো, ফিহু। ফিহা আনমনে বলল, কি? কি এত দেখো ওই আকাশে? ফিহা মৌন রইল। কথা বলতে ইচ্ছে হলো না কেন জানে। চুপচাপ তাকিয়ে দেখলো চাঁদবিহীন আকাশ। ফিহা ঘুরলো প্রত্যয়ের দিকে। ছেলেটি তার পেছনে দাঁড়িয়ে আছে, বুকে হাত ভাঁজ করে। ফিহা নিজের এক হাত বাড়িয়ে দিয়ে বলল, আমরা কি বন্ধুত্ব নিয়ে নিজেদের নতুন জীবনের সূচনা করতে পারি প্রত্যয়? প্রত্যয় তাকালো সামনে থাকা রমণীর দিকে। মেয়েটির চোখের ভাষা এলোমেলো, চাহানি টলমলে, চোখে মুখে ফুটে উঠেছে এক মৃদু আকুলতা। ফিহা বেশ কিছুক্ষণ হাত উঁচিয়ে রেখে নামিয়ে ফেললো। পরপর ফিসলে হেসে বলল, আমার হাত ধরতে সবাই এত ভয় পায় কেন বলতে পারেন? আপনি চাইলে কিন্তু ধরতে পারেন। সারা জীবন ধরে রাখার প্রতিশ্রুতি দিয়েও কেউ কেউ ছেড়ে গেছে, তাই আপনি কথা দিয়ে কথা না রাখলেও অবাক হব না। প্রত্যয় শুধু তাকিয়ে আছে। ফিহার এবার বিরক্ত লাগলো, লোকটা কথা বলছে না কেন? এভাবে তাকিয়ে থেকে অস্বস্তিতে ফেলার কি দরকার? সে সরে যেতে চাইলো রুমের দিকে। পেছন থেকে হাতটা আটকে দিল প্রত্যয়। নিচ থেকে বলতে লাগলো, এখন আমায় না হয় ভালো নাই বাসলে, কখনো বাসবে কিনা তাও না হয় নাই বা জানালে। তবে এই আজ আমি তোমার হাত ধরলাম ছেড়ে দেবার জন্য নয়। আমি একদমই প্রতিশ্রুতি দিতে চাই না, প্রতিদিন প্রতি পদে পদে তোমাকে বোঝাতে চাই আমি আছি, তোমার পাশে থাকবো আমৃত্যু।
জানি না কবে আসবে সেই প্রহর, তবুও আমি আশায় থাকবো কোনো এক প্রণয়ের প্রহরে তুমি আমার হবে, ভালোবেসে নিজের করে নিবে। ফিহা থামলো, পরপর চোখ বন্ধ করে বুঝলো কথাটির গভীরতা। ছেলেটি কি তাকে ভালোবাসে? প্রশ্নটি করা খুব জরুরি হবে, নাকি অপেক্ষা করবে প্রকাশ পাওয়ার? ফিহা ফিরে তাকালো, দৃষ্টি রাখলো প্রত্যেক চোখে। ফিহা হাসলো কিছুটা, হাতটা আবার বাড়িয়ে বলল, ফ্রেন্ডস। প্রত্যয় হাত বাড়িয়ে দিল। সকাল সকাল মিতার ফোনে কল করেছে কেউ, বারবার ফোনের রিং বাজছে। মেজাজ এখন তুঙ্গে তার। কোন ইডিয়েট সকাল সকাল জ্বালাতে এসেছে? একবার হাতের কাছে পেলে লবণ মরিচ ছাড়া ব্লেন্ড করে ফেলবে একদম। মোবাইল হাতে কোনো রকম রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ভেসে আসলো কিছু শব্দ। এই চিংড়ি মাছের মালাইকারি, ভার্সিটি কি তুই তোর নিজের শ্বশুর বাড়ি পেয়েছিস? 3 দিন যাবৎ ক্লাসে আসিস না, তুই নাই, তোর দেখা দেখি ফিয়ার বাচ্চাটাও উধাও হইয়া গেছে। শালার আমার জীবনটাই শেষ তোদের মতো দুইটা যন্ত্রমার্কা ফ্রেন্ড পাইয়া। আমি এক সহজ সরল পোলা। মীরা ফোন হাতে উঠে বসে চেঁচিয়ে বলল, ওই হারামি, সকাল সকাল তুই এসব বলতে পড়েছিস? তোকে না বলেছি বাসায় এসে নিয়ে যাইতে? এত সকাল সকাল প্যান প্যান শুরু করলি কেন? আশ্চর্য ভাই, সহজ সরল পাইয়া তোরা সবাই কথা শোনাইয়া দেস কেন বুঝি না। ফিহাদের বাসার দারোয়ান তো ঢুকতেই দিল না, কইল ফিহা নামক কোনো প্রাণী নাকি সেখানে থাকে না। গাঁজা পানি খাইয়া সকাল সকাল কার বাসায় ভুল করে ঢুকছস তুই? ফিহার মতো ঘর কোনো মেয়ে আবার কই যাবে? নিশ্চিত তুই ভুল মানুষের বাড়িতে চলে গেছিলি। বিশ্বাস কর তাও তো বোন, আই এম সিরিয়াস। সত্যি ফিয়ার বাসা থেকে এসে রিক্সায় বসেছি। আমার সত্যি টেনশন হচ্ছে, ওর তো ফোন বন্ধ। ওর ওই দজ্জাল বাপ ওরে আবার অ্যাডপশনে দিয়া দেয় নাই তো? কি বলো উল্টা পাল্টা? ফিহা কি বাচ্চা নাকি যে অ্যাডপশনে দিবে? বিয়ে দিচ্ছে বললেও মানা যায় তো। তার মানে তুই কিছুই জানিস না দেখছি। ওর না সাদাব ভাইয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তারপর থেকেই তো উধাও। মিতা চিন্তায় পড়লো কিছুটা। সৌরভকে বলল, তুই আয় বাসায়, আমি রেডি হই, ভার্সিটি গিয়ে দেখি খোঁজ পাওয়া যায় কিনা। মিতা চিন্তায় মগ্ন। সাদাবের সাথে বিয়ে হবে, বিয়েটা ঘরোয়াভাবে হওয়ার কথা থাকলেও ওকে দাওয়াত করেছিল, কিন্তু ও যেতে পারেনি। ভেবেছিল মেয়েটাকে পরে সরি বলে মানিয়ে নিবে, কিন্তু এখন তো খোঁজই পাওয়া যাচ্ছে না। মিতা তৈরি হয়ে ড্রয়িং রুমে আসলো, খাবার দিল ওর মা। তখনই কলিং বেল বেজে উঠলো, বুঝলো সৌরভ এসে পড়েছে। দৌড়ে গিয়ে গেট খুলে চেঁচিয়ে বলল, মা, সৌরভ এসেছে, আমি ভার্সিটি চলে যাচ্ছি। ভেতর থেকে ব্যস্ত কণ্ঠে ডলি বেগম বললেন, আরে ছেলেটাকে ভেতরে তো আসতে দে, তোর খালামণি বললো বাসা থেকে নাকি খেয়ে আসেনি। সৌরভ বলল, খালামণি, তোমার হাতের রান্না খাবো বলেই তো খেয়ে আসেনি, কিন্তু তোমার মেয়ে যে একটা ডাকাত, দেখো কিভাবে টানাটানি করছে। নিজেও খাবে না, আমাকেও খেতে দিবে না। মিতা কটমট করতে করতে বলল, এই বেটা, জীবনে কি কোনোদিন আর খেতে পারবি না? টেনশনে টেনশনে আমার পেটে সুরসুরি হয়ে গেছে। চল বলছি, ক্যান্টিনে খেয়ে নিব। সৌরভকে টানতে টানতে ভার্সিটি নিয়ে গেল মিতা। হ্যালো হ্যালো হ্যালো। কানের কাছে এমন শব্দ পেয়ে ধরফরে উঠল ফিহা। খাটের পাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে প্রত্যয়। ফিহা রাগে বলে উঠল, এটা কি হলো? ঘুম থেকে ডেকে তোলা যেত না? এইভাবে কেউ চিল্লায়? আল্লাহ আমার কান। প্রত্যয় ভ্রুকুচকি বলল, তোমাকে ডাকলে তুমি শুনতে পাও? এ পর্যন্ত 4 বার ডেকেছি। ভার্সিটি যেতে চাও না নাকি আর? আমি তো অফিসে যাব তোমাকে নামিয়ে দিয়ে, তাই উঠো জলদি, অলরেডি লেট হয়ে যাচ্ছে। ফিহার কথা বাড়ালো না। সত্যি এত কিছুর মাঝে ভার্সিটির কথা ভুলতে বসেছিল। এক প্রকার দৌড়ে গিয়ে তৈরি হয়ে আসলো। প্রত্যয় তৈরি হয়ে গেছে। ইতিমধ্যে ফিহা একবার তাকালো। প্রত্যয় দেখতে কি সুন্দর। ফিহা মনে মনে জিভ কাটলো একবার। ছি ছি, কি ভাবছে সকাল সকাল? চোখ নামিয়ে চুল আঁচড়াতে ব্যস্ত হলো। প্রত্যয় ফিহার হাত থেকে চিরুনি কেড়ে নিল। ফিহা তাকালো অবাক হয়ে। প্রত্যয় ফিহার বাহু ধরে নিজের দিকে ঘুরালো, মিষ্টি কণ্ঠে বলল, আমি আশ্রয় দেই। ফিহা চমকালো। ছেলেটি কি সুন্দর করে আবদার করলো, ওর কি উচিত না করে দেওয়া? ফিহার উত্তরের আশা করলো না প্রত্যয়, নিজেই চুলে চিরুনি চালালো। ড্রেসিং টেবিলের একটা ড্রয়ার টান মেরে খুললো। বেরিয়ে আসলো চকচকে কতগুলো ক্লিপ, রাবার ব্যান্ড, চুলের কাটা। হকচকিত চোখে একবার সেদিকে দেখলো ফিহা। এই বাসায় তো কোনো মেয়ে নেই, তো এগুলা কার জন্য কিনে এনে রেখেছে প্রত্যয়? ফিহার প্রশ্নসিক্ত চাহানি দেখে টোট কামড়ে হাসলো প্রত্যয়। ফিহাকে ঘুরিয়ে চুলে লাগিয়ে দিল একটা বো ক্লিপ। ফিহা তাকালো চোখ পিটপিট করে। প্রত্যয় নিজের মুখ ওর কাদের কাছে আনতে মৃদু কেঁপে উঠলো, শরীর চেপে ধরলো কুর্তির দুই পাশ। প্রত্যয় ফিসফিস করে বলল, কিউট। ফিহাকে ভার্সিটি নামিয়ে এক প্রকার গাড়ি নিয়ে ছুটে চলে যায় প্রত্যয়। তার এমন কাণ্ডে কিছুক্ষণ থমেরে দাঁড়িয়ে থাকে সে। কি হলো ব্যাপারটা? এই ছেলে এমন অদ্ভুত কেন? ফিহা তাকিয়ে আছে ছোট চলা গাড়িটার দিকে। তখনই তার মাথায় একটা গাট্টা মারে সৌরভ।
সৌরভকে হঠাৎ দেখে কিছুটা চমকে যায় ফিহা। কিরে পেতনি, এত মনোযোগ দিয়ে কি এমন দেখোস রাস্তায়? কখন থেকে তোর অপেক্ষায় বসে আছি আমরা। ভেবেছিলাম তো তুই বিয়ে করতে গিয়ে একদম উপরে টপকে গেছিস। ফিহা নিরস কণ্ঠে বলে। কিছুটা ওরকমই। সৌরভ সন্দেহান কণ্ঠে বলে। কি হয়েছে বল তাড়াতাড়ি। মিতা কই? তোকে একবার বলি আবার ওকে একবার। আমাকে তো সরকারি পেয়েছিস তোরা। এর মধ্যে মিতা হাজির। এসেই ফিহাকে জাপটে জড়িয়ে ধরে। রাগ সামলাতে না পেরে ফিহা প্রায় পড়েই যাচ্ছিল। মেয়েকে রাগ দেখিয়ে বলল। উফ, মেরে ফেলতে চাস নাকি? যে যেভাবে ধরেছিস মনে হয় পালিয়ে যাচ্ছি কোথাও। মিতা ছাড়লো না, উল্টো আরো কিছুটা শক্ত করে ধরে বলল। সত্যি দোস্ত, তোকে এখন দেখে কি যে শান্তি লাগছে কি বলবো। চিন্তায় চিন্তায় খাওয়া হয় নাই সকালে। তা এখন বল, সাদাব জিজুর কি খবর? ফিহার মুখটা চুপসে গেল মুহূর্তে। সে কিছু না বলে চলে গেল ভার্সিটির ভিতরে। সৌরভ মিতা দুজন একবার নিজেদের মুখ চাওয়াচাই করলো। পরক্ষণে রহস্যের গন্ধ পেয়ে ফিহার পেছনে দৌড় লাগালো। ক্যাম্পাসের মাঠে ঘাসের উপর বসে পড়লো তিনজন। ফিহু, বল না জান, কি হয়েছে? সাদাব ভাইয়ার সাথে কি তোর বিয়ে হয়নি? আমি ওই দিন যেতে না পারায় কি রাগ করে আছিস? সরি ইয়ার, হঠাৎ করে তোর বিয়ে। আমারও এক আত্মীয়র অসুস্থ, তাই সেখানে যেতে হয়েছে। ফিহা থমথমে কণ্ঠে বলল। কেন, টিভিতে কিছু দেখায়নি? মিতা অবাক হয়ে গেল। কিছুটা কি এমন হলো যা টিভিতে দেখাবে? কই না তো, কিছুই তো দেখলাম না। ফিহা নিজেই আশ্চর্য হলো। এটা কিভাবে সম্ভব? সৌরভ বলল। কিভাবে সম্ভব? ফিহা ওই দিনের সকল ঘটনা বর্ণনা করে দম নিল। সৌরভ মিতা হাঁ করে তাকিয়েছে। দুজনে একসময় চিল্লিয়ে বলল। কি কি? আমার তো বর্তমান দুলাভাইকে দেখার শখ জেগেছে বন্ধু। তো গিয়ে দেখ, আমাকে কেন বলছিস? সাদাফ কাপুরুষের মতো কাজ করবে, ওটা এখনো মেনে নিতে পারিনি আমি। কিছু কিছু মানুষ দুনিয়ার সামনেই ভালো মানুষ সাজে, মহৎ সাজে, কঠিন সময় ঠিক সুযোগ বুঝে হাত ছেড়ে দেয়। ফিহার কথায় মিতার খারাপ লাগলো। মেয়েটা সত্যি পছন্দ করতো সাদাব ভাইকে, আর মানুষটা কিনা। তোর এই বিয়ের কাহিনী শুনে আমার এখন হাত পা ছুড়ে কাঁদতে মন চাচ্ছে বোন। সৌরভের কথায় তেতে উঠলো ফিহা। তুই এই সিরিয়াস মুহূর্তে মজা নিচ্ছিস বেয়াদ্দব পোলা? তুই জীবনে বউ পাবি না দেখিস। যা খুশি দোয়া করে নে, এসব আমি গায়ে মাখি না। বল, দুলা ভাইয়ের সাথে কবে পরিচয় করিয়ে দিবি? কাল তো আবার দিতে আসবে, তখন বুঝলাম না লোকটা এমন ভূতের মতো উবে গেল কেন। আজকেই তো দেখা করতে পারতি তোরা। মিতা চিন্তিত কণ্ঠে বলল। এখন তুই কি করবি? সব মেনে নিবি? সাদাবকে ভুলে যাবি? ফিহা চুপ রইল কতক্ষণ, হতাশ কণ্ঠে শোনালো। ভুলে যাওয়াটা কি যুক্তিযুক্ত নয়? বিয়ে যেভাবেই হোক আমি প্রত্যয় স্ত্রী এখন। না চাইলেও একদিন না একদিন তো স্বামী হিসেবে মানতেই হবে বল। সৌরভ কিছু চমকে উঠে বলল। কি নাম বললি? কোথায় কি নাম বললাম? আরে তোর অদ্ভুত জামাইয়ের নাম। প্রত্যয়। কেন, কি হয়েছে? সৌরভ মিতার দিকে তাকিয়ে বলল। মিতা, তুই কি সেটাই ভাবছিস যেটা আমি ভাবছি? মিতা বিরক্তি নিয়ে বলল। তোর মতো উদ্ভট চিন্তা আমি করি না। তা বল, কি এমন মহান চিন্তার উদয় হলো তোর মনে? ভাইয়ার নামও তো প্রত্যয়। মিতা না বুঝে বলল। কার ভাই? গাধি, আমার ভাই প্রত্যয়। কি যাতা বলতেছিস? প্রত্যয় ভাই করবে বিয়ে? দুনিয়ার আর মানুষ পাইলি না তুই? খালামনের ভয়ে তো বাসায় যায় না ঠিক মতো, ধরে যদি বিয়ে করিয়ে দেয় সেই ভয়ে। উনি করবে এমন ভাবে বিয়ে? দুনিয়ার কি একজনের নামই প্রত্যয় থাকে? হাজারা চিন্তা বাদ দে তো। সৌরভ মাথা নাড়ল। ফিহা বলল। দুটোই থাম এবার। প্রত্যয়ের সাথে দেখা করিয়ে দিব, তখনই সব ক্লিয়ার হয়ে যাবে। চল ক্লাসে যাই। সেদিন ফিহাকে বাসায় নামিয়ে দিয়ে প্রত্যয় আবার চলে গেছে। একা বাসায় বসে বসে বিরক্ত হচ্ছে ফিহা। প্রত্যয়ের বিষয়ে তো কিছুই জানে না। সে তার মা, বাবা, ভাই, বোন সবাইকে না জানিয়ে বিয়ে করলো কেন? নাকি তার কেউই নেই? রাত 9টা অলসভাবে কেটেছে ফিহার পুরোটা বিকাল সন্ধ্যা। নিজের জীবনে হিসাব মেলাতে ব্যস্ত সে। হঠাৎ কলিং বেল বেজে উঠে কিছুটা চমকালো। কে আসলো? প্রত্যয়ের কাছে তো চাবি আছে, তাহলে? ফিহা উঠে দরজার কাছে গেল। কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো। কে কে? আমি। কণ্ঠটা চিনতেই কিছুটা অসুবিধা হলো। আন্দাজে বলে উঠলো। প্রত্যয়। ফিহা দরজা খুলে পাশে দাঁড়ালো। প্রত্যয় কপালের ঘাম মুছে ভেতরে ঢুকলো। তাকে ভীষণ ক্লান্ত মনে হলো ফিহা। গায়ের শার্ট লেপটে আছে ঘামে, কপালে ছড়িয়ে আছে এলোমেলো চুল। ফিহা চোখ সরিয়ে নিল সহসা। ভেতরে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসলো। প্রত্যয় সোফায় গায়ে এলিয়ে দিল। প্রত্যয় দিকে ফিহা গ্লাস বাড়িয়ে দিল।
প্রত্যয় মুখের সামনে ধরে রাখা গ্লাসটা দেখে সেদিকে তাকালো। মুখে হালকা হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে ফিহা। ঠান্ডা বাষ্পে কাঁচের গ্লাস ধোঁয়াশা হয়ে আসছে, কিছু পানি পড়ছে গ্লাসের প্রাচীর ঘেঁষে। প্রত্যয় হাত বাড়িয়ে নিল, তৃপ্তি সহকারে পানি খেলো। পুরোটা সময় তাকিয়েছিল ফিহা। প্রত্যয় হাসি মুখে বলল, বা আমার উপর দরদ দেখাচ্ছ যে হঠাৎ, কি ব্যাপার ম্যাডাম? ফিহা আবারও হাসলো। গ্লাস নিয়ে যাওয়ার সময় বলল, বন্ধুর জন্য এতটুকু করতেই পারি আমি। সময় যেন এক অদৃশ্য রেখা, কত দ্রুত পেরিয়ে যায় তা বোঝাই যায় না। মনে হয় এই চোখ বুঝলাম, সেকেন্ডে সকাল হয়ে গেল। ফিহা প্রত্যয় সম্পর্কে সুতো বুনতে শুরু করেছে। 1 মাস কেটে গেল। দুজন মানুষ একই ছাদের নিচে থাকছে, সকাল সন্ধ্যা রাত একে অপরের সাথে কথা বলছে। অপছন্দের জিনিসগুলো কখনো কখনো এত প্রিয় হয়ে ওঠে তা মানুষ কল্পনাও করতে পারে না। তেমন হয়তো প্রত্যয় নামক মানুষের ব্যক্তিত্বে আটকে গেছে ফিহা। সৌন্দর্য, ধন, দৌলত, ঐশ্বর্য ছাড়াও মানুষকে যে কিছু একটা খুব করে মুগ্ধ করতে পারে তা হলো মানুষের মন। মন ছুঁয়ে দেওয়ার মতো কিছু মানুষের আগমনে একটা বিদগ্ধ হৃদয়ও সেরে উঠতে চায়। নতুন করে হাসতে শিখে, ভালো থাকতে শিখে। ফিহার সাথে প্রত্যয়ের বন্ধুত্ব গাঢ়তর হয়েছে। দুজনের মাঝে অন্য কোনো সম্পর্ক আছে কিনা তা জানা নেই, তবে তারা যেন একজন অপরজনকে বুঝতে পারে। এই 1 মাসে ফিহার বিশ্বাস অর্জন করে নিয়েছে প্রত্যয়। মেয়েটা যে নিজেকে শক্ত খোলসে আবৃত করে রেখেছে, নিজের দুঃখ আড়ালে রেখেছে, তা হয়তো বন্ধুদের মতো একটা জিনিস না থাকলে কখনো জানা হতো না প্রত্যয়ের। ফিহা জানতে পারে ওই দিনের মিডিয়া কনফারেন্সগুলো যাতে সবার মাঝে প্রকাশ না হয়, সেজন্য সব পদক্ষেপ সে নিয়েছে। একটা মেয়ের সম্মান নষ্ট করাটা উচিত নয়। তার কথা সাংবাদিকরা কেন শুনেছে ফিহা জানে না, তবে মানুষটা তার সম্মানের কথা এতটা চিন্তা করে ভেবেই তার মন অজানা আবেশে পুলকিত হয়েছিল। অদ্ভুত বিষয় হলো সাদাত তার সাথে এই 1 মাসে একবারও যোগাযোগ করার চেষ্টা করেনি। ভার্সিটিতেও আগে প্রায় আসতো, কিন্তু এই 1 মাসে তাকে দেখেনি, যার ফলে প্রত্যয়ের সাথে তার সম্পর্কটা নিয়ে কোনো দ্বিধায় পড়তে হয়নি তার। রোজকার মতো ভার্সিটি যাচ্ছে। আজও সৌরভ, মিতা আগে ভাগে দাঁড়িয়ে আছে গেইটে। তাদের মনোভাব এমন, আজ তো দেখেই ছাড়বো। কিন্তু ফিহাকে একা আসতে দেখে হতাশ হলো মিতা। মিতা তো রেগেই বলল, কি শুরু করেছিস ফিহা? তোর জামাই কি ডায়মন্ড নাকি? এই 1 মাস ধরে ঘোরাচ্ছিস, কিন্তু মহাশয়ের মুখ দেখাতে পারলি না? ফিহা নিজেও বিরক্ত। প্রত্যেকে যতবার বলেছে ততবারই সে বাহানা দিয়ে কেটে পড়েছে। আমি ভাবছি দোস্ত, এই আজব ছেলের সব কিছুতেই রহস্য। জানিস, ওনার বাবা মায়ের কথা কতবার জিজ্ঞেস করেছি, শুধু বলেছে সময় হলে সবার সাথে পরিচয় করিয়ে দিব। এখন এইসব বলেও লাভ নেই। সৌরভের সন্দেহ যেন বাড়ল। সে ভেবেই নিয়েছে তার ভাইয়ের ফ্ল্যাটে গিয়ে চেক করবে এবার। যদি তার ধারণা সঠিক হয় তো হাতে নাতে ধরা। মন মেজাজ বিক্ষিপ্ত হয়ে আছে ফিহা। কেনই বা হবে না? যখন একটা মানুষের পুরো পৃথিবী আরেকটা মানুষ হয়, তার সবকিছু জুড়ে ওই মানুষের বিরাজ করে, তখন যদি কাঙ্ক্ষিত সে ব্যক্তি ব্যস্ততা দেখায়, সকাল থেকে রাত অব্দি একটা কল না দেয়, একদম এড়িয়ে চলে, তখন কি মেনে নেওয়া যায় নাকি? লোকটা এমন কেন? এখন ফিহা একটু ভালো ব্যবহার করছে তো তাই ভাব বেড়ে গেছে। একবার আসুক আজ বাড়িতে, সকাল সকাল একটা চিরকুট ধরে সারাদিন এড়িয়ে যাওয়ার শাস্তি তো দিতেই হবে। রাগে একদম টইটুম্বুর ফিহা, নাকের পাটাতন লাল হয়ে উঠেছে। 11টার কাটা ছুঁই ছুঁই, আর এর বাড়ি ফেরার নাম নেই। দরজাই খুলবো না আজ। কলিং বেল বাজলো কয়েকবার, ফিহা খুলতে চায়নি। অগত্যা প্রত্যয় চাবি দিয়ে লক খুলে ঢুকেছে। ফিহা ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে উল্টো দিকে মুখ করে। প্রত্যয় দেখলো কিছুক্ষণ, ফিহাকে চমকে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো হঠাৎ। মায়া ভরা কণ্ঠে ফিসফিস করে বলল, সরি, আর এমন ভুল কখনো হবে না মহারানী, প্লিজ রাগ করে থাকবেন না। আপনি রেগে কথা না বললে আমার মতো মানুষের যে মরা ছাড়ার কোনো উপায় থাকবে না। ফিহা প্রত্যেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রাগী ভাবে বলল, আমাকে এসব বলছেন কেন? বাসায় আসার কি দরকার ছিল? যেখানে ছিলেন সেখানেই থাকতেন। সুন্দরী কলিগদের ছেড়ে আসতে তো মন চায় না আপনার? জেলাস হচ্ছিস বুঝি? আমার এত ঠেকা পড়েনি। সরুন, কথা বলবেন না আমার সাথে। আমি একাই থাকতে পারি, কাউকে দরকার নেই আমার। প্রত্যেক কান ধরে দাঁড়িয়ে পড়লো সামনে, মুখটা বাচ্চাদের মতো করে বলল, আজকে তো প্রথম কথা দিচ্ছি, আজই শেষ। মিটিংয়ের পর মিটিং, তাই সময় হয়ে ওঠেনি। দরকার পড়লে চাকরি ছেড়ে দিব, তাও বউকে রাগাবো না আর। এবারের মতো মাফ কি পেতে পারি আমি? ফিহা মুখ ভেঙচি কাটলো, ছোট করে বলল, ঠিক আছে। সকালে ফোনের বিকট শব্দে ঘুম ভাঙে ফিহার। পাশে তাকিয়ে দেখে এখনো ঘুমাচ্ছে প্রত্যয়। ফিহা মোবাইলটা কানে নিতেই ওপাশ থেকে সৌরভ কিছুটা কাঁদো কাঁদো কণ্ঠে বলে, দোস্ত, প্রেমিকা কেমনে সামলাতে হয় টিপস দে। আজব, সকাল সকাল কি ভুগিযুগি শুরু করেছিস? আমাকে ঘুমাতে দে ভাই। এইসবে আমার কোনো ধারণা নেই। আমি কি জীবনে প্রেম করেছি নাকি? দেখ, মাত্র 2 দিন হইল মিতার সাথে প্রেম করা শুরু করেছি। ও বলেছে যদি ভালো প্রেমিক না হতে পারি
আমাকে ড্রেনের পানিতে চুবিয়ে অন্য ছেলেকে বিয়ে করে নিবে। এই তোদের দুটোর ফালতু প্রেম কাহিনী শোনাবি না আমাকে। ফ্রেন্ড হওয়াই তো দুইটার জীবনে ঝগড়া থামেনি, এখন কি করে আবার প্রেম আসবে? আমি ঘুমাবো না ভাই, নিজেদেরটা নিজেরা সামলা, না হয় ব্লক মেরে দিব দুটোকে। শোন শোন, আর একটা কথা ছিল। ফিহা বিরক্তি নিয়ে বলে, আচ্ছা বল। তুই আজকে ভার্সিটিতে আসবি না, আমি আর মিতা আসবো তোরে নিতে। আমার বাসা তুই চিনিস, আসবি কি করে? যদি আন্দাজ ঠিক হয় তো ঠিক পৌঁছে যাব। যা খুশি কর। ফিহা বিরক্তি নিয়ে বসে আছে। প্রত্যয় ওর কথা বলার সময় উঠে গেছে। এভাবে বসে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি সমস্যা? কিছু না, ওই মিতা আর সৌরভ প্রেম করছে, এখন আমার কাছে টিপস চাই। সকাল সকাল বিরক্ত করা ছাড়া আর কিচ্ছু পারে না এই ছেলে। আবার বললো তোর বাসায় আসতেছে, তোকে নিয়ে যাব। কি? হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে? আর আসতে পারবে নাকি সন্দেহ, বাসার অ্যাড্রেসই তো কোনোদিন বলি নাই ওদের। দুটোর মাথার তার আগেই ছিঁড়া ছিল, এখন তো আবার করে প্রেম। এবার পাবনার টিকিট বুক করতেই হবে। সত্যি ওরা প্রেম করে? হুম। ওকে চলো তাহলে আজ দুজন মিলে ওদের জন্য নাস্তা বানাবো। ফিহা অবাক হয়ে বলে, ওরা বাসায় তো চেনে না, মজা করেও তো বলতে পারে নাকি? আপনি শিওর হচ্ছেন কিভাবে? প্রত্যয় উত্তর না দিয়ে ফিহার হাত ধরে ফ্রেশ হতে চলে যায়। ফিহা বেঞ্চি কাটে। এই ছেলে যে কোনো প্রশ্নের জবাব ভালোভাবে দিবে না তা জানা আছে ফিহার। সকাল 9টায় কলিং বেল বেজে উঠে ফিহা যায় দরজা খুলতে। প্রত্যয় গেছে ফ্রেশ হতে। ফিহা দরজা খুলতে এক মেয়ে এসে দাঁড়ায় দরজায়। ফিহা ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কাকে চাই? মেয়েটি যেন ভূত দেখার মতো চমকেছে। প্রত্যয়ের বাসায় মেয়ে আসলো কোথা থেকে? মেয়েটা চিল্লিয়ে বলে, এই মেয়ে, তুমি কে? এখানে কি করছ? প্রত্যয় কোথায়? উনি তো ভিতরে, আপনি কে আগে বলুন, যাকে তাকে বাসায় ঢুকতে দিব না আমি। তোমার সাহস তো কম না, আমাকে ঢুকতে দিবে না মানে? জানো আমি কে? না, ওটাই জানতে চাচ্ছি তখন থেকে, বলুন আপনি কে? প্রত্যয়ের হবু স্ত্রী। আর আমি প্রত্যয়ের বিয়ে করা স্ত্রী। এই মেয়ে, কি ধরনের মজা এটা? সরো সামনে থেকে। ফিহাকে পাশ কাটিয়ে মেয়েটা ভিতরে ঢুকে পড়ল। প্রত্যয় বের হলো। তখন মেয়েটি দেরি না করে গিয়ে প্রত্যয়কে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় প্রত্যয় অবাক হলো। ফিহা তো তাকে এখনো জড়িয়ে ধরা অব্দি যায়নি, তাহলে কি? ফিহাকে সে ভালো করেই চিনে। এত ভাবনার মধ্যে চোখ পড়ে দরজার সামনে। ফিহা রাগে লাল হয়ে গেছে। প্রত্যয় বুঝলো ভুল কিছু হচ্ছে। ফিহা দরজা ঠাস করে লাগিয়ে এসে রুমে চলে গেল হন হন করে। প্রত্যয় নিজের থেকে মেয়েটিকে সরায় এক ঝটকায়। নীলাকে দেখে মেজাজ খারাপ হয়ে ওঠ। এই মেয়েটার জ্বালায় শেষ। এখন বাসায় চলে এসেছে, না জানি কি কি বলেছে ফিহাকে এই মেয়ে। প্রত্যয় নীলাকে ধমকে দিয়ে বলল, কি ধরনের অভদ্রতা এগুলো? তোমার সাহস তো কম না, আমাকে জড়িয়ে ধরেছো কেন? সীমা অতিক্রম করতে মানা করেছিলাম তোমাকে। নীলা মৃদু কেঁপে উঠে আওয়াজে, ওই মেয়েটা কি বলছিল প্রত্যয়? ও নাকি তোমার বউ? হ্যাঁ ঠিকই বলেছে, তাতে তোমার কি সমস্যা? তুমি তো সবই জানো, আমি তোমাকে ভালোবাসি। খালামণি তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছে, আর তুমি এই মেয়েকে বিয়ে করে নিয়েছো। আমি তো তোমাকে কোনোদিন বলিনি যে আমি বিয়েতে রাজি। হাঁক বাড়িয়ে উল্টাপাল্টা ভেবে নিয়েছো, এখন এসে সিন ক্রিয়েট করছো। সরো সামনে থেকে। প্রত্যয় গেল রুমের দিকে। ফিহা বোম হয়ে বসে আছে। প্রত্যয় নরম গলায় ডাকলো, ফিহু। আপনি এই কারণেই আপনার বাবা মাকে বিয়ের কথা জানাননি, তাই তো? আপনি আমাকে কেন বিয়ে করেছেন? যদি ওই মেয়েটাকে বিয়ে করারই কথা ছিল, আমার সাথে মিথ্যে অভিনয় কেন করলেন প্রত্যয়? ফিহা কি বলছো? এসব অভিনয় কেন করতে যাব? আমি তোমাকে ভালোবাসি তাই বিয়ে করেছি। এর আগে প্রত্যয় একবারও ভালোবাসার কথা বলেনি ফিহাকে। ফিহা চমকে উঠলো কিছুটা। প্রত্যয় এগিয়ে এসে জড়িয়ে ধরলো তাকে। এভাবে রাগ করছো কেন? অন্য কারোর সাথে সহ্য করতে পারছো না আমাকে? না, পারছি না, পারবও না। ওই মেয়েটা আপনাকে জড়িয়ে কেন ধরবে? আপনি তো শুধু আমার, ও কেন তাহলে? ফিহা আর কিছু বলতে পারলো না। ফুফিয়ে ফুফিয়ে কান্না করে দিয়েছে। প্রত্যয় জানে ফিহা তাকে ভালোবাসে। এই পৃথিবীতে ওর আপন বলতে প্রত্যয়ই আছে। ওকে কারোর সাথে দেখলেও মনে হয় ফিহার বুঝে কেউ নেই। একাকিত্বের ভয়টা জেগে বসে মনে। এই ধরনের মানুষের যে জিনিসটা নিজের, তার এক ফোঁটাও অন্যকে সে দিতে নারাজ। প্রত্যয় ফিহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিল। ফিসফিস করে বলল, বউ আমার এইভাবে কাঁদলে কিন্তু আমার এখনই প্রেম প্রেম পেয়ে যাবে, পরে কিন্তু আর বাধা দিতে পারবে না। এত কিছুর মাঝে দরজা লক করতে ভুলে গেছে ফিহা। সৌরভ মিতা এসে হুড়ুহুড়ি করে ঢুকলো ভিতরে। সৌরভ তো শতভাগ নিশ্চিত ফিহার জামাই তার নিজের ভাই। আজ তো সে হাতে নাতে ধরবে। সৌরভ বাসায় ঢুকে প্রত্যয় রুমের সামনে নীলাকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। এই আপদ এখানে আসলো কেন? কি দেখছে এমন করে রুমের ভিতর? মিতা আর সৌরভ দরজায় উকি মারলো। মিতা তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ফিহা আর প্রত্যয় ভাইয়া একসাথে। চোখে কি কম দেখা শুরু করেছে নাকি? মিতা কনুই দিয়ে গুঁতো মারে সৌরভকে। সৌরভ দাঁত কেলিয়ে বলে, দেখলি তো, আমার কথাই ঠিক, এদের রোমান্স বের করছি আমি। সৌরভ চেঁচিয়ে বলে,
এই ভাইয়া, তুমি বিয়ে করে বউ নিয়ে 3 বেলা রোমান্স করছো, আর আমাদের একবার জানানোর প্রয়োজনও মনে করোনি? নীলা তো প্রত্যয় ফিয়াকে একসাথে সহ্যই করতে পারছে না। নেকা কান্না করে মোবাইল হাতে ফোন লাগালো তার খালামণিকে। খালামণি, তোমার ছেলে বিয়ে করে নিয়েছে, তুমি জলদি এসো, এর একটা বিহিত করো। মিতা আটকাতে গিয়েও ব্যর্থ। এখন যদি ওর খালামণি এখানে চলে আসে তো সব ঘেটে যাবে। এই মেয়েটা এমন কেন? বিরক্তি নিয়ে গিয়ে বসলো সোফায়। ফিহা এগিয়ে এসে সৌরভের সামনে দাঁড়ায়, ভ্রু চেয়ে জিজ্ঞেস করে, তোরা ওনাকে চিনিস? চিনবো না আবার? একই মায়ের পেটের ভাই, কিন্তু এখন মনে হচ্ছে আমাকে চিনবেই না, বউ পেয়েছে না। তীব্র অভিমান সৌরভের কথায়। প্রত্যয় নির্বাক, শান্ত হয়ে বসে আছে। ফিহা এগিয়ে যায় প্রত্যয়ের দিকে। আপনি বলেননি কেন সৌরভ আপনার ভাই? ফিহা কিছুটা ভাবুক হয়ে আবার বলে, ও এই জন্যই বুঝি ভার্সিটিতে আমাকে রেখে একদম ভূতের মতো উবে যেতেন? কথা বলছেন না কেন এখন? সৌরভ বলে ওঠে, আব্বু তো ভাইয়াকে মেরে আকাশে পাঠিয়ে দিবে, সেই ভয়ে হয়তো লুকিয়ে বিয়ে করেছে, তাই না ভাইয়া? প্রত্যয় রাগি চোখে তাকায় সৌরভের দিকে। কারা যেন প্রেম করছে, প্রেম প্রেম গন্ধ ছড়িয়েছে বলবো, নাকি আব্বুকে হাওয়া সব বের হয়ে যাবে? থ্রেট দিচ্ছ তো দাও, একবার আম্মু আসুক আজকে। এর মধ্যে কলিং বেল আবার বেজে উঠলো। নীলা ছুটে গিয়ে দরজা খুললো। বাকি সবাই সোফায় বসে আছে। রুমে ঢুকে চেঁচিয়ে উঠলেন সীমা বেগম। প্রত্যয়ের এত বড় সাহস, বিয়ে করবে না করে একদম বিয়ে করে সংসার করছে, তাও আমাকে কিছু জানায়নি। আজ ওর একদিন কি আমার একদিন। ফিহাকে আগে থেকে চিনতেন সীমা বেগম, সৌরভের বন্ধু হিসেবে। তিনি ড্রয়িং রুমে উপস্থিত সবাইকে দেখলেন একবার, আবার বলেন, বউটা কোথায়? রুমে কি ঘাপটি মেরে বসে আছে নাকি? আজ দুটোকে ধরে দেব আমি। আমাদের বললে কি বিয়ে দিতাম না নাকি? এই মিতা, ফিহা বলতো ওর বউ কোথায়, যা ধরে নিয়ে আই। ফিহা তো হাত কসলাচ্ছে বসে বসে। মিতার দিকে তাকালো সে কাচুমাচু হয়ে। এর মধ্যে নীলা বলে উঠলো, আন্টি, তুমি বউকে চোখে দেখতে পাচ্ছ না? এখানেই তো আছে। সীমা বেগম বললেন, এখানে তো সৌরভ আর ওর ফ্রেন্ড ছাড়া কেউ নেই। ফিহা নামক মেয়েটাই তো তোমার ছেলের বউ। কি? সৌরভ ওর মাকে টেনে নিয়ে সোফায় বসায়, পানি খেতে দেয়। সীমা বেগম কিছুটা শান্ত হয়। প্রথম থেকে সব বল আমায় কি হয়েছে। সৌরভ সব গড়গড় করে বলে দিলেও এই মুহূর্তে ভাইকে না বাঁচালে ও নিজের প্রেম করার সিক্রেট যে ফাঁস করে দিবে তা ভালো করেই জানে। ফিহা মাথা নিচু করে বলে, আন্টি বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আমি তো জানতামই না এই দরজাল মার্কা পোলাটা তোমার। আজ আসুক তোর বাপ, উনি যা বলবেন তাই হবে। বেশি বার বেড়েছে তোর প্রত্যয়। আব্বুকে ডাকার কি দরকার ছিল আম্মু? এখন গলার স্বর কমে গেছে কেন? অফিস থেকে আসছে তোর আব্বু। ফিহার প্রতি আমার কোনো রাগ নেই। ওর মতো একটা ভদ্র শান্তশিষ্ট মেয়েকে যে তোর মতন একটা রাম ছাগল কিভাবে বিয়ে করেছে তা তো বুঝতেই পারছি। না হয় সৎজ্ঞানে তোরে কে বিয়ে করতো। সীমা বেগমের কথাটা শুনে নীলা বলে ওঠে, কেন আন্টি, আমি আছি না, আমি বিয়ে করতাম তোমার ছেলে প্রত্যয়কে। এই চুপ করতো নীলা, তোদের এই বিয়ের চক্করে আমার বিপি হাই হয়ে যাচ্ছে। বাসায় প্রবেশ করেন প্রত্যয়ের বাবা তাজুল চৌধুরী। ছেলের কর্মকাণ্ড শুনে বিশ্বাসই করতে পারছেন না তিনি। তার এই ছেলে এরকম একটা কাজ করেছে, বিশ্বাস হচ্ছে না তার। সৌরভ হলেও তিনি বুঝতেন ওটা একটা দুষ্টু প্রকৃতির তাই করেছে। মাথায় হাত তার নিজেরও। কিছুক্ষণ পর আসলো ফিহার মা। সবাই মিলে বেশ কিছুক্ষণ আলোচনা করার পর সবকিছু মেনে নেওয়া হলো। তবে একটাই শর্ত সীমা বেগমের, ছেলের বউ নিয়ে তিনি বাসায় চলে যাবেন। প্রত্যয় না করতে গিয়েও পারেনি। মা বেঁকে বসলে তার কপালেই শুনে আছে। তাই সবকিছু ঝামেলা মিটিয়ে বিকেলের মধ্যে নিজেদের বাড়িতে গিয়ে উঠলো ওরা। এতটা দ্রুত সময় কিছু ঘটেছে যে ফিহা এখনো ঘোরের মধ্যেই আছে। দিনগুলো সুন্দরভাবে কাটছিল ফিহা, যতদিন না সাদাব নামক কালো ছায়া আবার ফিরে আসে। প্রত্যয়ের বাড়িতে যাওয়ার পর 1 মাস কেটেছে হেসে খেলে। বেলায়েত খন্দকারও মেনে নিয়েছে সবকিছু, শুধু মেয়ের জামাইকে মানতে পারেনি এখনো। বিয়ের প্রস্তাব দিলে তিনি ফিরিয়ে দিতেন না, তিনি অতটা কঠোর তো নন। সেদিনের মতো ভার্সিটি থেকে ফিরছিল ফিহা। আজ সৌরভ মিতা ডেটে গেছে, দুটোর মাঝে হাড্ডি হতে চায়নি। প্রত্যয় অফিসে, তাই আর তাকেও বলেনি, একাই যাচ্ছে আজ। কোথা থেকে যেন সাদাব এসে সামনে দাঁড়ালো। ফিহা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লো, দুকদম পিছিয়ে গেল সে। সাদাব ফিহার একদম কাছে এসে হেসে বলল, কেমন আছো ফিহা? অনেকদিন পর দেখছি তোমায়। এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? তা জানা বেশি জরুরি না। তা বিবাহিত জীবন কেমন চলছে তোমার? ভালো। আমি এখন বাসায় যাব, দেরি হয়ে যাচ্ছে। এত পালাই পালাই করো কেন? আমার সাথেও কিছু সময় থাকো। না, রাস্তা ছাড়ুন। আপনার সাথে আমার কথা সেই দিনই শেষ হয়ে গেছে, এখন আর বলার মতো কিছুই নেই। আমি আমার স্বামী প্রত্যয়ের সাথে অনেক ভালো আছি। সাদাব ফিহার কথা শুনে ফিহার হাত টেনে ধরলো। ফিহা আটকে উঠলো হঠাৎ এমন ঘটনায়। সে হাত ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি শুরু করে দিল, কিন্তু সাদাব ফিহার ছাড়ছেই না।
ছাড়ুন বলছি। না, ছাড়বো না। কি করবি তুই? তোকে তো কবেই শেষ করে দিতাম। প্রত্যয়টা মাঝখানে এসে সব প্ল্যান ভেস্তে দিল। তোর বাপের জন্য আমার বাপের জেল হয়েছে। তোর বাপকে তো একটা না একটা শাস্তি দিতেই হবে। নিজের মেয়ের সম্মানের বিনিময়ে তাকে এর মূল্য দিতে হবে। ওই দিন তো খুব নিখুঁত পরিকল্পনা করে মিডিয়া ডেকে তোকে বেইজ্জত করেছিলাম, কিন্তু প্রত্যয় সব মিডিয়া কোম্পানির মুখ বন্ধ করে দিল। বিয়ে করে সারা জীবনের জন্য নরক দেখাতে চেয়েছিলাম তোকে, সেখানেও প্রত্যয় তোকে বাঁচিয়ে নিয়েছে। আজ তোকে কে বাঁচাবে? এখানে তো প্রত্যয় নেই, আর ও আসার আগেই তুই হবি ধর্ষিতা। পুরো দুনিয়া জানবে তুই কে। কথাগুলো বলে কুৎসিত হাসলো সাদাব। ফিহা নিজের কানকে বিশ্বাস করতে পারলো না এই ছেলেটা এতটা নিকৃষ্ট। সাদাব ফিহাকে টেনে নিয়ে গেল, আটকে রাখলো হাত পা বেঁধে। এদিকে বিকাল হয়ে গেছে, ফিহা এখনো বাড়ি ফেরেনি। সৌরভ নিজেও অবাক। ফিহা তো কখন বাড়ি চলে আসার কথা। সীমা বেগম হন্তদন্ত হয়ে কল লাগালেন প্রত্যয়ের ফোনে। সীমা বেগম প্রত্যেককে জানায় এখনো ফিহা বাড়ি ফেরেনি। এই কথা শুনে প্রত্যয় সব ছেড়ে বেরিয়ে পড়ে। তার বুঝতে বাকি নেই কার কাজ এটা। সে পুলিশ স্টেশনে যায় আগে, পুলিশকে ইনফর্ম করে। ফিহার মোবাইল থেকে লোকেশন জেনে ছুটে সেদিকে। এদিকে সাদাব এগিয়ে আসে ফিহার দিকে। ফিহা প্রাণপণে পিছিয়ে যাচ্ছে, বারবার হাত জোর করে বলছে যেন তার এরকম ক্ষতি না করে। সাদাব এসে ফিহাকে বিছানায় ফেলে দেয়, এক টান দিয়ে সরিয়ে ফেলে ফিহার বুকের ওনা। সাদাব ফিহার বুকে হাত দেওয়ার আগেই কেউ একজন এসে অনেক জোরে একটা লাথি দিয়ে ফেলে দেয় সাদাকে। সাদাব ফিহার থেকে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। এলো পাতারি মারতে থাকে সাদাবকে প্রত্যয়। ফিহা ওনা জড়িয়ে কাঁদতে থাকে একপাশে দাঁড়িয়ে। পুলিশ এসে নিয়ে যায় সাদাবকে। ফিহা গিয়ে জড়িয়ে ধরে প্রত্যয়কে জড়িয়ে ধরে কান্না করতে থাকে ফিহা। প্রত্যয় ফিহাকে রাগ দেখিয়ে বলে, খবরদার ফিহা, এখন আমাকে একদম ধরবে না তুমি। তোমাকে কতবার করে বলেছি একা একা আসবে না। আমাকে একবার কল করে বলতে পারলে না তুমি? আজ যদি কিছু হয়ে যেত তখন আমার কি হতো একবারও ভেবে রেখেছো তুমি? এই কথা বলে প্রত্যয় যতই ফিহাকে ছাড়াতে যাচ্ছে, ফিহা ততই প্রত্যয়কে শক্ত করে জড়িয়ে ধরেছে, আরো শক্ত করে। ফিহা কোনো মতেই ছাড়তে চাচ্ছে না প্রত্যয়কে। একটা সময় প্রত্যয় খুব শক্ত করে জড়িয়ে ধরে ফিহাকে। প্রত্যয় ফিহাকে বলে, হুশ আর কাঁদে না ফিহা। আমি থাকতে আমার ফিহু পাখিকে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না। সরি, আমি অনেক সরি। আমি আর কোনো দিন একা একা আসবো না। আপনি আমার উপর রাগ করে থাকবেন না, প্লিজ প্লিজ প্লিজ। প্রত্যয় জবাব না দিয়ে ফিহাকে নিয়ে বাসায় চলে যায়। রাতের আকাশে আজ পূর্ণিমার চাঁদ উঠেছে। তারাগুলো জলজল করে মুক্তোর মতো চিকচিক করছে। বারান্দায় দাঁড়িয়ে আছে প্রত্যয়। ফিহার উপরে উপরে রাগ দেখাচ্ছে সে। আসার পর থেকে মেয়েটা কতবার কথা বলার চেষ্টা করছে, আর ও এড়িয়ে যাচ্ছে বারবার মেয়েটাকে। প্রত্যয় নিজের পিঠের উপর কিছু একটা ছোঁয়া পেল। ফিহা পেছন থেকে তাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। প্রত্যয় বলতে গিয়েও বলতে পারেনি ছাড়ো। ফিহার কথা শুনে, আপনি বলেছিলেন কোনো এক প্রণয় প্রহরে আপনি অপেক্ষা করবেন আমার ভালোবাসায়। তবে আজ এসেছে সে প্রহর। এই ভরা পূর্ণিমার তিথিতে প্রণয় এসে ধরা দিয়েছে আমার মনে আপনার নামের। আমি ভালোবাসি প্রত্যয়, আপনাকে অনেক বেশি ভালোবাসি। প্রত্যয় ফিহাকে টেনে নিজের মুখোমুখি দাঁড় করায়। চাঁদের আলো এসে মুখে পড়েছে ফিহার। চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে মেয়েটি। লজ্জায় লাল হয়ে যাচ্ছে নাকের পাটাতর। মৃদু কাঁদছে নেত্রপল্লব। প্রত্যয় মৃদু কণ্ঠে তাকে ডাকলো, আমার দিকে একটু তাকাও ফিহা। ফিহা চোখ খুলে তাকালো। দুজনের গভীর দৃষ্টি মিলল, যেখানে তাকে কাটিয়ে দেওয়া যাবে দীর্ঘতম সময়। আবার বলো। ফিহা নির্দ্বিধায় বলল, ভালোবাসি। প্রত্যয় ফিহাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমিও ভালোবাসি ফিহু পাখি। সমাপ্ত। তো বন্ধুরা, আশা করি গল্পটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। তো আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভয়েস অফ নয়ন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি যে একটা ক্যাম্পিং করেছিলাম সেই ক্যাম্পিংয়ের গিফটটা এখনও দিতে পারিনি, কারণ প্রথম এবং দ্বিতীয় এই দুজন এখনও আমার সাথে যোগাযোগ করে নেই। প্রথম এবং দ্বিতীয় আপনারা যদি আমার সাথে যোগাযোগ না করেন, আমি সামনের মাসে তাদেরকে গিফটটা দিয়ে দেব। তো আপনারা পরবর্তীতে আমাকে কমেন্টস করতে পারবেন না যে ভাই আমি এখনও গিফট পাইলাম না কেন, কিসের জন্য পাইলাম না। ভাই আপনাদের ব্যর্থতার কারণে আমি আপনাদের কাছে এই গিফটগুলো পৌঁছে দিতে পারলাম না। আর আমি যদি একবার গিফট আর বাকি দুজনকে দিয়ে দেই তাহলে অবশ্যই আপনারা আর গিফট পাবেন না। পরবর্তী ক্যাম্পিংয়ে আপনারা ট্রাই করতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভয়েস অফ নয়ন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন।